ওয়েলকাম এভরিওয়ান টু টিনটিনস ক্লাসেস। আজকে আমরা একটা ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার নিয়ে ডিসকাস করব। এই চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এক্সাম। এখান থেকে প্রশ্ন আসে এবং এটা একটা ডেটাবেস চ্যাপ্টার, সুতরাং এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে বিভিন্ন ওয়েবসাইটে যে ডেটাগুলো আছে রিলেটেড সেগুলো তোমাদের একটু চেক করতে হবে। আমরা ইনফ্লেশন নিয়ে আলোচনা করব। ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন সবাই মোটামুটি একটা কমন আইডিয়া আছে যে জিনিসপত্রের যখন দাম বেড়ে যায় তখন তাকে বলে ইনফ্লেশন। এইটাই একটা কমন পারসেপশন। সো দ্যাট ইজ ভেরি মাচ দেয়ার ইন আওয়ার মাইন্ড। সো যদি আমরা ইকোনমিক্যালি একটা ডেফিনেশনটা আমরা জানতে চাই, এটাও একই রকম। A sustained increase in general price level, this is called inflation। মানে তোমার ম্যাক্রো ইকোনমিক্সে যদি তোমার বেশিরভাগ গুডস অ্যান্ড সার্ভিসেস তার যদি প্রাইস বাড়ে তখন আমরা বলি ইনফ্লেশন। মানে একটা গুডের প্রাইস বাড়লে কিন্তু সেটাকে আমরা ইনফ্লেশন বলবো না। যখন কোনো একটা ইকোনমিতে মোস্ট অফ দ্য গুডসের প্রাইস বেড়ে যায় তখন তাকে বলে ইনফ্লেশন। ইনফ্লেশনের উল্টোটা হচ্ছে ডিফ্লেশন, বা অনেক সময় বলে ডিসইনফ্লেশনও বলে। তবে বর্তমানে আমরা ডিফ্লেশন বা ডিসইনফ্লেশন বলি না, আমরা বলি ইনফ্লেশন বেড়েছে বা ইনফ্লেশন কমেছে। ঠিক আছে? তো এইটা আমাদের যেটা মানে জানার আছে সেটা হচ্ছে যে ভারতবর্ষে ইনফ্লেশন একটা সাইক্লিক অর্ডারে বাড়ে কমে, প্রত্যেক বছর ইনফ্লেশন ক্যালকুলেশন করা হয় এবং কয়েকটা বছরে তোমরা জানো যে ইকোনমিক হিস্ট্রি পড়বার সময় যে সময় ভারতে ইনফ্লেশন খুব বেড়ে গেছিলো এবং জিনিসপত্রের দামও খুব বেড়ে গেছিলো। তো সেই ইয়ারগুলো আমি এখানে দেখিয়েছি। আমি একটা 1953 সাল থেকে 2011 সাল অবধি ডেটা প্লট করা হয়েছে, সেই ডেটাটা আমি কালেক্ট করেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন কয়েকটা বছরে খুব হাই হয়েছে এবং সেই বছরে কিন্তু তুমি যদি পলিটিক্যাল হিস্ট্রি দেখো, সোশিও পলিটিক্যাল হিস্ট্রি দেখো, সেই সময়ও কিন্তু ইন্ডিয়াতে সেই সময়গুলোতে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ডিস্টারবেন্স, ওয়ার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সেই সময় হয়েছে। তো ইনফ্লেশন কিভাবে মেজার করা হয়? ইনফ্লেশন মেজার করা হয় হচ্ছে তোমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর হোলসেল প্রাইস ইন্ডেক্স, দুটো প্রাইস ইন্ডেক্স আছে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিভাবে বার করা হয় সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। ধরো তোমার কনজিউমার বাস্কেট মানে হচ্ছে এমন একটা বাস্কেট যেটা মানে কনজিউমাররা অ্যাভারেজ ইউজ করে। তো আমি ধরে নিলাম যে কনজিউমার বাস্কেটে আমার এই জিনিসগুলো আছে, এই চারটে জিনিস আছে এবং তার বেস প্রাইস অর্থাৎ যে কোনো একটা বছরে বেস বছরে তার প্রাইস ছিল এটা এবং কারেন্ট আজকের দিনে তার প্রাইস হচ্ছে এইটা। ঠিক আছে? এবং এই প্রত্যেকটার একটা করে ওয়েট দেয়া হয়েছে। ওয়েটটা আর কিছুই না, কে কতটা অ্যামাউন্ট, কার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, এইগুলো বিচার করে এই ওয়েটটাকে দেয়া হয়। নর্মাল কোর্সে এই ওয়েটটাকে তোমরা নেগলেক্ট করলে আরেক রকম রেজাল্ট পাবে। মানে সবগুলো ওয়েট যদি তুমি 1 ধরে নাও, ঠিক আছে, তাহলে তোমাকে পিএন বাই পি জিরোটা তোমাকে বার করতে হচ্ছে, মানে কতটা বাড়লো পিএন/পি0 এইটা বার করলে তারপর সেটাকে টোটাল এই যে এক্স এই পিএন/পি0 ইন্টু W1 দিয়ে তুমি গুণ করলে, ঠিক আছে, গুণ করে তুমি টোটালটা পেয়ে গেলে, মানে টোটাল ওয়েট যেটা সেইটা তুমি পেয়ে গেলে। টোটাল ওয়েট যেটা হচ্ছে এইখানে 1.0733 আর এইটা হচ্ছে 1.3246, এই দুটোকে ডিভাইড করলে আমরা পাচ্ছি কনজিউমার প্রাইস ইন্ডেক্স অন প্রেজেন্ট ডেট, দ্যাট ইজ 123.41, হুইচ ইজ বেসিক্যালি দ্য ফর্মুলা যে একটা বাস্কেটের দাম আজকে অ্যাট টাইম টি আর একটা বাস্কেটের দাম যেটা বেস ইয়ারে ছিল, সেই বেস ইয়ারের রেসপেক্টে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করি। ঠিক আছে? তাহলে এটা যদি বেড়ে যায় তাহলে বলবো যে আগে 100 টাকায় যে জিনিসটা পাওয়া যেত সেই জিনিসটার আজকে দাম হচ্ছে 123 টাকা 41 পয়সা। তো একটা পাস্ট ইয়ারে আমাদের বেস ইয়ার ধরে নিতে হয় এবং একটা কনজিউমার বাস্কেট আমাদের তৈরি করতে হয়, সেই কনজিউমার বাস্কেটটা প্রাইসটা আমরা ডিফাইন করি। তো ভেরিয়াস টাইপ অফ কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমাদের দেশে আছে, তোমরা খালি নামগুলো জেনে রাখবে। আর মানে এর ডিটেলও বইতে আছে কিন্তু ওটা অতটা আমাদের দরকার নেই।
মেনলি আমাদের লেবার ব্যুরো আর মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করে। লেবার ব্যুরো 3টে সিপিআই ক্যালকুলেট করে, সিপিআই আইডাব্লিউ, সিপিআই আরএল আর সিপিআই এ। হ্যাঁ, তাহলে এগ্রিকালচার মানে আর মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স সিপিআই আরবান আর সিপিআই রুরাল, এই দুটো কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করে। এবার এতগুলো কনজিউমার প্রাইস ইন্ডেক্সের একটাই কারণ হচ্ছে যে আমাদের মতো দেশে যে হিউজ পপুলেশন আছে সেখানে আমরা কোনো একটা পার্টিকুলার কনজিউমার বাস্কেট হুইচ ইজ অ্যাপ্লিকেবল টু অল, সেরকম কনজিউমার বাস্কেটকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ বিভিন্ন লোকের কনজিউমার বাস্কেট বিভিন্ন হবে। তো সেই হিসেবে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের কনজিউমার বাস্কেট একরকম হবে, আরবান পপুলেশনের কনজিউমার বাস্কেট একরকম হবে। তো প্রত্যেকটা কনজিউমার বাস্কেট ফিক্স করে একটা বেস ইয়ার ধরে কারেন্ট ইয়ারে সেই প্রোডাক্টের প্রাইস কত সেইটা দেখা হয়, দ্যাট ইজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এইটা আমি একটা টেন্টেটিভ কনজিউমার বাস্কেট দেখিয়েছি, যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে লোকে কোথায় কোথায় 100 টাকার মধ্যে কোথায় কোথায় কত টাকা তারা খরচা করে। যেটা দেখা যাচ্ছে যে সবথেকে বেশি আমাদের খরচা হয় ফুড অ্যান্ড বেভারেজেসে, প্রতি 100 টাকায় প্রায় মোর দ্যান 30 টাকা ওখানে চলে যায়। তারপরে তোমার অন্যান্য খরচার মধ্যে হাউসিং, ওয়াটার, ইলেকট্রিসিটি, আমাদের ট্রান্সপোর্ট, এই সমস্ত খরচাগুলো অনেক বেশি। মানে whereas your education expense is very less, your health is also not substantial. So এইটা হচ্ছে আমাদের কনজামশন বাস্কেট। আমি যে এতক্ষণ ধরে আমি কনজিউমার বাস্কেট বলছিলাম, এইটা হচ্ছে তার ধারণা, ঠিক আছে। তো ইনফ্লেশন কেন ঘটে? ইনফ্লেশন ঘটে মেনলি দুটো কারণে, একটাকে বলা হয়ে থাকে ডিমান্ড পুল, আর একটাকে বলা হয়ে থাকে কস্ট পুশ, ঠিক আছে। খুব সিম্পল কনসেপ্ট এটা। তোমরা বাঁ দিকের যে ছবিটা দেখো সেখানে দেখতে পাচ্ছ যে একটা তোমার ডিমান্ড কার্ভ আছে আর একটা সাপ্লাই কার্ভ আছে, যেটা আমরা মাইক্রো ইকোনমিক্সেই পড়েছি। ম্যাক্রো ইকোনমিক্সে গেলে কি হবে যে সমস্ত ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভগুলো যোগ করে আমরা যে ডিমান্ড কার্ভ পাই তাকে বলে এগ্রিগেট ডিমান্ড, আর সমস্ত সাপ্লাইয়ের সাপ্লাই পয়েন্টে যোগ করে আমরা পাই এগ্রিগেট সাপ্লাই, ঠিক আছে। তাহলে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই তোমার একটা পয়েন্টে ক্রস করলো। এইবার ধরো ডিমান্ড ইনক্রিজ হলো, ডিমান্ড বিভিন্ন কারণে ইনক্রিজ হতে পারে, লোকের ইনকাম বাড়তে পারে বা মানে অনেক কিছুই হতে পারে। তোমরা জানো যে ডিমান্ড বাড়ার অনেকগুলো ফ্যাক্টর আছে, তো টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের চেঞ্জ হতে পারে। তো সেই সমস্ত কারণে ডিমান্ড বেড়ে গেল, তোমরা জানো ডিমান্ড বেড়ে গেলে ডিমান্ড কার্ভের রাইট শিফট হয়। তো এই এগ্রিগেট ডিমান্ড 1 থেকে এগ্রিগেট ডিমান্ড 2-তে এটা শিফট হলো এবং প্রাইস লেভেলও এখান থেকে এইখানে উঠে গেল, তার ফলে প্রাইস বেড়ে গেল, সেটা হচ্ছে ইনফ্লেশন। যেহেতু কনজিউমারের ডিমান্ড এই প্রাইসটাকে টেনে তুললো, সেই জন্য এটাকে বলে ডিমান্ড পুল ইনফ্লেশন, ঠিক আছে। এটা আমি ডান দিকে ছবিটাতেও দেখিয়েছি যে প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট ইন ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড, এটাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। আরেকটা জিনিস হতে পারে তোমার কস্ট পুশ, যেটা আমি তোমার এই ডান দিকের ফিগারটাতে আমি দেখিয়েছি, বাঁ দিকে আমি আবার ডিমান্ড পুলের এক্সপ্লানেশন দিয়েছি, আর ডান দিকের যে ছবিটা আছে সেইখানে দেখো কস্ট পুশ ইনফ্লেশন। তো কস্ট পুশ মানে হচ্ছে যে ফার্মের কস্ট, প্রোডাকশন কস্ট বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে, তার ইনপুট কস্ট বাড়তে পারে, গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে দিতে পারে, এক্সাইজ কাস্টমস বাড়তে পারে। তো সেই সমস্ত কারণে তোমার সাপ্লাই সাইডে যখন কস্ট পুশ হয় তখন কি হয়, তখন তোমার সাপ্লাই কার্ভ যেটা সেটা নিশ্চয়ই নেগেটিভ শিফট হবে, বাঁ দিকে শিফট করবে, এবং বাঁ দিকে শিফট করার ফলে AS1 থেকে AS2-তে যাচ্ছে কার্ভটা, তার ফলেও কিন্তু প্রাইস রাইজ হচ্ছে, ঠিক আছে। তো এইটা কস্ট, যেহেতু মানে ফার্মের কস্ট বেড়ে যাওয়ার জন্য এই প্রাইস রাইজটা হয় মার্কেটে, সেই জন্য এটাকে বলে কস্ট পুশ ইনফ্লেশন। তাহলে ডিমান্ড পুল অথবা কস্ট পুশ, এই দুই কারণে তোমার ইনফ্লেশন হতে পারে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ইনফ্লেশন অর্থাৎ প্রাইস রাইজ, ওভারঅল প্রাইস রাইজকে আমরা চেক করতে পারি, ঠিক আছে। একটা দেখো, একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কস্ট সাইড, মানে আমরা যেটা দেখলাম যে কস্ট পুশ ইনফ্লেশন যেটা আছে সেইটাকে আমরা যদি কমাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে গভর্নমেন্ট সেক্ষেত্রে তোমার বিভিন্ন ট্যাক্স কাট করে দেবে, ঠিক আছে। প্রোডাকশন কস্ট কি করে কমবে, বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হয় একটা ফার্মকে,
তো সেই ট্যাক্সগুলোকে যদি কমিয়ে দেওয়া যায় বা ট্যাক্স স্ট্রাকচারকে সিম্পলিফাই করা যায়, ফর এক্সাম্পল জিএসটি, তো সেভাবে হতে পারে। অথবা এক্সাইজ কাস্টম সেগুলোকে কমানো যেতে পারে। তার ফলে কি হবে, ইনপুট যেগুলো আছে সেইগুলো একদিকে যেমন সস্তায় পাওয়া যাবে, তেমনি উৎপাদিত দ্রব্য যেটা যেটা কাস্টমস ডিউটি দিয়ে বিভিন্ন স্টেট পার করতে হয়, তো সেইটাও তোমার সস্তা হবে। প্রোডাকশন প্রসেসকে যদি তুমি এফিশিয়েন্ট করো, টেকনোলজি ইনোভেশন করো, অটোমেশন করো, কম্পিউটারাইজড করো, তাহলেও তোমার কস্ট সাইড যে ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন যেটা, সেটাও কিন্তু কন্ট্রোলে আসতে পারে। আর সাপ্লাই সাইডে তুমি কি কি করতে পারো, সেটা হচ্ছে যে যে সমস্ত গুডসগুলো পাওয়া যাচ্ছে না সেগুলোকে তুমি ইম্পোর্ট করে নিতে পারো। তার ফলে তোমার মানে অ্যাব্রাপ্ট ডিমান্ড বেড়ে যাবে না কোনো প্রোডাক্টের, কারণ সাপ্লাইও সেটাকে সবটাকে অ্যাবজর্ব করতে পারবে। এটা একটা করা যেতে পারে। অথবা ইনক্রিজ ডোমেস্টিক প্রোডাকশনও বাড়িয়ে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বলি ইম্পোর্ট সাবস্টিটিউশন, মানে ইম্পোর্ট না করে তুমি ডোমেস্টিক্যালি তুমি প্রোডাকশনটা বাড়িয়ে দিলে। এছাড়া আরেকটা অপশান আছে তোমার কাছে, তোমার যে স্টোরেজ আছে বা ট্রান্সপোর্টেশন আছে, ডিস্ট্রিবিউশন আছে, এইগুলোকে তুমি চেক করতে পারো। যেমন ধরো এফসিআই এর স্টোরেজ যখন হয়, বেশিরভাগ মালই মানে নষ্ট হয়ে যায়। তো তুমি যদি তোমার স্টোরেজ যদি এফিসিয়েন্ট থাকে, সেখানে যদি ওয়েস্টেজ না হয় বা ট্রান্সপোর্টেশনের সময় লস না হয়, বা ট্রান্সপোর্টেশন সস্তায় করতে পারো এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন করতে পারো, মানে রেশনে যেমন যার দরকার সেই পাবে, সে তাহলেও কিন্তু তোমার ইনফ্লেশনটা কন্ট্রোলে থাকবে। হোর্ডিং মানে কালোবাজারি, গুদাম মজুত করা, মানে রেশন দোকানে গেল, যাওয়ার আগেই তোমার বেশিরভাগ অংশটা তোমার কালোবাজারে চলে গেল, এবং সাধারণ মানুষ যখন গেল তখন সে আর ওই রেশনে পেল না, এবং তার ফলে তাকে মার্কেটে থেকে কিনতে হলো। তার ফলে তার ইনফ্লেশনটা অনেক বেড়ে গেল, কারণ মার্কেটে প্রাইসটা তো অনেক বেশি। তো এই হোর্ডিংও আমরা কমাতে পারি। তো এইগুলো হচ্ছে তোমার সাপ্লাই সাইডের কাজ। আর রিজার্ভ ব্যাঙ্ক একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে মানিটারি পলিসিতে তারা ইন্টারভিন করতে পারে। আমরা জানি মানি সাপ্লাই যদি সিস্টেম থেকে বার করে নেওয়া হয়, মানিটা বার করে নেওয়া হয়, যেমন ধরো তুমি যদি সিআরআর এসএলআর রিকোয়ারমেন্ট যদি আমি বাড়িয়ে দিই, তাহলে আরবিআইয়ের কাছে টাকাটা চলে আসবে, বা ব্যাঙ্ক রেট রেপো রেট বাড়ালেও আরবিআইয়ের কাছে টাকাটা থাকবে। তার ফলে সিস্টেমে মানিটা বেশি সার্কুলেট হবে না। তো এইভাবে আমরা ইনফ্লেশন চেক করতে পারি। ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেট, তার মধ্যে একটা সম্পর্ক আছে, এটা মাথায় রাখবে। এইটা হচ্ছে ফিশার্স ইকুয়েশন বলে, যেখানে আর হচ্ছে তোমার রিয়েল ইন্টারেস্ট রেট, আই হচ্ছে নমিনাল, আর পাই হচ্ছে ইনফ্লেশন। মানে একটা এক্সাম্পল দিয়েছি, তোমাকে যদি কেউ 6% ইন্টারেস্ট দেবে বলে, কিন্তু ইনফ্লেশন যদি 4% হয়, তোমার কিন্তু রিয়েল মানে পারচেস পাওয়ার, যেটা রিয়েল পারচেস পাওয়ার, মানে 106 টাকার তুমি কিন্তু পারচেস পাওয়ার পাবে না। তোমার কিন্তু আলটিমেটলি জিনিসটার দাম কিন্তু 4 টাকা বেড়ে গেছে, তার ফলে তোমার আলটিমেট অ্যাকচুয়াল যে রিয়েল পারচেস পাওয়ারটা হলো, সেটা হলো 102 টাকা। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখতে হবে। বিভিন্ন প্রকারের ইনফ্লেশন আছে, বইতে অনেক রকমের ইনফ্লেশন আছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। হাইপার ইনফ্লেশন হচ্ছে যে তোমার ফিসকাল ডেফিসিট যখন হচ্ছে, তখন সরকার সেই ফিসকাল ডেফিসিট মেটাবার জন্য যদি টাকা ছাপাতে শুরু করে। ঠিক আছে, টাকা ছাপালে কি হবে, টাকা ছাপালে তোমার সিস্টেমে মানি সাপ্লাই বাড়বে, মানি সাপ্লাই বাড়লে তোমার ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে ইনফ্লেশন হবে, এবং ইনফ্লেশন হওয়ার ফলে লোকে মানে ইনফ্লেশন মানে কি, প্রাইস রাইজ হয়ে গেল, তার ফলে লোকের হাতে আরও টাকা দিতে হবে, এবং গভর্নমেন্ট আবার টাকা ছাপাবে। তো এই যে একটা ভিসিএস সাইকেল তৈরি হবে, এর ফলে কিন্তু মানে একটা মানে বিচ্ছিরি সমস্যা, এবং ইকোনমি আলটিমেটলি কোল্যাপস করবে। এই ঘটনাটা আমাদের গত শতাব্দীর 20-এর দশকে জার্মানিতে হয়েছিল। ইনফ্লেশনটা এত বেশি বেড়ে গেছিল যে মানে মানে হাইপার ইনফ্লেশন হয়ে গেছিলো। রিসেন্টলি তোমার বলিভিয়া, যুগোস্লোভিয়া, এই সমস্ত দেশগুলোতেও ইনফ্লেশন হয়েছিল। তো এই ইনফ্লেশনগুলোতে এই ধরনের হাইপার ইনফ্লেশন যখন হয়, তখন গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল সিস্টেম পুরোপুরি আউট অফ অর্ডার হয়ে যায়, এবং মানে এটাকে কন্ট্রোল করা বিকামস অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। আরও কিছু টাইপের ইনফ্লেশন আছে, যখন ইনফ্লেশন অল্প অল্প করে বাড়ে তখন তাকে ক্রিপিং, তার রেটের ওপর বেস করে ওয়াকিং, রানিং, এবং ফাইনালি হচ্ছে গ্যালপিং। এই ইনফ্লেশনগুলো তুমি দেখবে যে ভেরি হাই ইনফ্লেশন হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেইগুলো অনেক বিভিন্ন দেশে হয়েছিল। ক্রিপিং ইনফ্লেশন হচ্ছে যে ভেরি স্লো, মানে খুব কম ইনফ্লেশন হুইচ ইজ ডিজায়ারেবল,
তারপর ওয়াকিং, তারপর রানিং এবং লাস্টে ফাইনালি হচ্ছে তোমার গ্যালোপিং। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে তোমার ফিলিপস কার্ভ। এটা ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের একটা সম্পর্ক। যেটা হয় তোমার যদি ইনফ্লেশন বাড়ে, ইনফ্লেশন কেন বাড়ে একটু আগে তুমি বুঝলে যে ডিমান্ড কার্ভের রাইট শিফট হয়, তার ফলে ইনফ্লেশনটা বাড়ে বা প্রাইস লেভেল বাড়ে। এবার প্রাইস লেভেল বাড়ে এটা হচ্ছে শর্ট টার্ম। এইবার যদি তোমার সাপ্লাই সাইডটা যদি এই সিগন্যালটাকে নিতে পারে, সাপ্লাই কার্ভ যদি এই সিগন্যালটাকে নিতে পারে, তাহলে সাপ্লাই সাইডেরও কিন্তু একটা পজিটিভ শিফট হবে। তো সেই হিসেবে আলটিমেটলি প্রাইসটা স্টেবল হয়ে যাবে। তো সেই হিসেবে যে সাপ্লাই কার্ভ যেটা আছে সেটাকে ডান দিকে শিফট হতে গেলে মানে সাপ্লাই কার্ভ, সাপ্লায়ারদের প্রোডাকশান বাড়াতে হবে এবং প্রোডাকশান বাড়াতে গেলে ডেফিনেটলি মানে লোককে বেশি চাকরি পাবে, এমপ্লয়মেন্ট বাড়বে। তো সুতরাং টু সাম এক্সটেন্ট ইনফ্লেশন ইজ গুড ফর দ্য ইকোনমি, কারণ ইনফ্লেশন না থাকলে তোমার কিন্তু সাপ্লায়ার প্রোডাকশানও বাড়াবে না এবং নতুন অপরচুনিটি হবে না। তার মানে ইনফ্লেশনের সঙ্গে এমপ্লয়মেন্টের একটা ডাইরেক্ট রিলেশন আছে, বা উল্টো করে যদি বলতে চাই ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের একটা ইনভার্স রিলেশন আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা সার্টেন লেভেল অবধি তোমার আনএমপ্লয়মেন্টটা এরকম একটা কার্ভ, একটা হাইপারবোলিক কার্ভ হয়। এটাকে ফিলিপস কার্ভ বলে। ফিলিপস কার্ভের এক্সেপশন ডেফিনেটলি দেখা যায়, যেটাকে স্ট্যাগফ্লেশন বলা হয়। স্ট্যাগফ্লেশনে যেটা হয় যে ইনফ্লেশন হলেও মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ছে না, তার কারণ হচ্ছে যে প্রোডাকশান বেশি হচ্ছে না, গভর্নমেন্টের প্রোডাকশান বেশি হচ্ছে না। সেটা হচ্ছে এইটা স্ট্যাগফ্লেশন প্রমাণ করে যে গভর্নমেন্ট পলিসিজ আর রং, গভর্নমেন্ট পলিসিজ আর ভেরি উইক, অ্যান্ড গভর্নমেন্ট ডাজ নট হ্যাভ এনি কন্ট্রোল অন ইটস ফিসকাল প্রুডেন্স। সো there is no other option left apart from recession. তো এইটা হলো স্ট্যাগফ্লেশন। আর ইনফ্লেশন ট্যাক্স বলে একটা কনসেপ্ট আছে, সেটাও একটু জেনে রাখতে পারো। সেটা হচ্ছে যে তোমার ধরো তুমি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে মেটাল কারেন্সি হয়, মেটালগুলোকে গলিয়ে তো আমরা কারেন্সি তৈরি করি। এবার মেটালের একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে। এবার মেটালটাকে গলিয়ে তুমি যখন কারেন্সিতে কনভার্ট করছো তখন তার ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু তোমার ইনফ্লেশন হয়ে গেল, ঠিক আছে? তার মানে 1000 টাকায় ওই 1000 ডলার মানে মূল্যের গোল্ড দিয়ে তুমি যে জিনিসটা কিনতে, এখন তুমি কিন্তু সেই জিনিসটা কিনতে পারবে না, কারণ তোমার যখন ওটা কয়েনে ট্রান্সফার হয়ে গেল তখন কিন্তু তোমার হাতে মাত্র $900 রইল, ঠিক আছে? এই যে $100 তোমার প্রাইসটা কমে গেল, এটাকে বলা হচ্ছে ইনফ্লেশন। তাহলে এইগুলো হচ্ছে তোমার কস্ট অফ ইনফ্লেশন। তোমরা এখন এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আনসার্টেনিটি লেস ইনভেস্টমেন্ট, যদি হাই ইনফ্লেশন থাকে কম্পিটিটিভনেসে ডিক্লাইন হয়, কারণ ফল ইন রিয়েল ভ্যালু অফ সেভিংস, তার মানে ব্যাংকে টাকা রাখলে ফিশার্স ইকুয়েশন যেটা বলছে সেইটা হয়। মেনু কস্ট একটু পরে আসছি, এইটা আমরা একটু পরে ডিসকাস করব আগামী চ্যাপ্টারে। পোটেনশিয়াল ফল ইন রিয়েল ইনকাম, ডেফিনেটলি তুমি 100 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে, ইনফ্লেশন হয়ে যাওয়ার ফলে 100 টাকায় সেই জিনিসটা কিনতে পারবে না, মানে প্রাইস রাইজ হবে। আর ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আমাদের যে স্টেপগুলো নিতে হয়, সেই স্টেপগুলোরও কিন্তু আলাদা কস্ট থাকে। তো সুতরাং সেটাও কিন্তু একটি ইনডাইরেক্ট কস্ট অফ ইনফ্লেশন। দু ধরনের ইনফ্লেশন কস্ট খুব বিখ্যাত, একটাকে বলে সুলেদার কস্ট আর একটাকে বলে মেনু কস্ট। সুলেদার কস্ট হচ্ছে যে কস্ট অফ হোল্ডিং মানি। তুমি যদি খুব হাই ইনফ্লেশন হতে থাকে মানে কন্টিনিউয়াসলি, সেই ক্ষেত্রে তোমার সমস্যা কী হবে, তুমি তোমার টাকাটা কিন্তু হাতে রাখতে পারবে না। তোমার কাছে যেই টাকা আসবে তুমি সঙ্গে সঙ্গে তোমাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে টাকাটা রাখতে হবে, কারণ ফ্র্যাকশন অফ সেকেন্ডও তুমি যদি টাকা রাখো, সেকেন্ডে যদি ইনফ্লেশন বাড়ে তাহলেও কিন্তু তোমার হাতের যে টাকাটা সেটা কিন্তু তার ভ্যালুটাকে লস করবে। তো সুতরাং বারবার তোমাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে বাড়ি আসতে হবে, এবং জুতোর যে সুপতলা সেটা ক্ষয়ে যাবে। সেই জন্য এটাকে বলা হয় সুলেদার কস্ট। এবং হাই অ্যান্ড অ্যাব্রাপ্ট ইনফ্লেশনের আরেকটা বড় কস্ট হচ্ছে মেনু কস্ট। সেই মেনু কস্ট হচ্ছে যে যখনই তোমার ইনফ্লেশন চেঞ্জ হতে থাকবে তখন তোমাকে প্রত্যেক দিন তোমার যে মেনু চার্ট, হোটেলের যে মেনু চার্ট, সেটাকে তোমাকে বারবার চেঞ্জ করতে হবে। সেই জন্য এটাকে মেনু কস্ট বলে। বাট দিস ইজ নট দ্য মানে প্র্যাকটিক্যাল মিনিংটা অনেক ভাস্ট। মানে তোমাকে তোমার এন্টায়ার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, আবার তোমাকে তোমার প্রোডাক্টের প্রাইস ক্যালকুলেট করতে হবে, আবার নতুন করে অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে, আবার মানে ডিস্ট্রিবিউশন পলিসি ঠিক করতে হবে। তো এই মানে ইনফ্লেশনের ফলে কিন্তু যখন একটা অ্যাব্রাপ্ট হাই ইনফ্লেশন প্রত্যেক দিন বাড়ছে এই অবস্থায়, তখন কিন্তু বিজনেসের
প্রচণ্ড সমস্যা হয়, এবং যেটা আমরা আগের স্লাইডে বললাম যে লেস ইনভেস্টমেন্ট এবং ডিক্লাইন ইন কম্পিটিটিভনেস এইটা ঘটে থাকে। এফেক্ট অফ ইনফ্লেশন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট আমাদের চ্যাপ্টারে, ইনফ্লেশন চ্যাপ্টারে এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এইটা আমি একটা টেবিল বানিয়েছি, এই টেবিলটা নিয়ে আমার আলাদা করে নতুন কিছু বলার নেই, যেটা বলা সেটা অলরেডি আমি বলেছি। বাট তোমরা কিন্তু এই পার্টটা খুব ভালো করে পড়বে। ইনফ্লেশনের এফেক্ট টোটাল 11-12টা এফেক্ট আছে বইতে, এইটা একটু দেখে নেবে, এবং এটা নিয়ে তোমরা যদি কোনো রকম ডাউট থাকে তোমরা গ্রুপে আলোচনা করতে পারো। আমরা এরপরে যে চ্যাপ্টারটার সেকেন্ড পার্টটা আছে সেটা বিজনেস সাইকেল, খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট একটু গো থ্রু করে যাবে, এখান থেকে প্রশ্ন খুব একটা আসে না। তো সেই হিসেবে 4 ধরনের বিজনেস সাইকেলে 4টে ফেজ আছে, যেটা বইতেই তোমার খুব সুন্দরভাবে লেখা আছে। সেটা হচ্ছে বুম, পিক, রিসেশন, ডিপ্রেশন। তো এই 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 4টে সাইকেল, তার প্রত্যেকটা সাইকেল এলে তার কি এফেক্ট হয় সেইটা সম্পর্কে বইতে লেখা আছে। মানে দিস ইজ অ্যাবসলিউটলি ফর ইয়োর জেনারেল নলেজ। এই পার্টটা কিন্তু পরীক্ষায় খুব একটা এখান থেকে প্রশ্ন আসে না, বাট ইনফ্লেশনের এফেক্ট সেইখান থেকে কিন্তু তোমার প্রশ্ন আসে। ডাবল ডিপ ইনফ্লেশন, ইনফ্লেশন হলো, হিউজ ইনফ্লেশন হলো, তারপর খানিকটা কন্ট্রোল হলো, তারপর আবার ইনফ্লেশন হলো, দ্যাট ইজ কল্ড ডাবল ডিপ রিসেশন। এবং এটা অনেক দেশে ঘটেছে, এবং এর ফলে কিন্তু গভর্নমেন্টের ফিসকাল প্রুডেন্স নষ্ট হয়ে যায়, এবং এটা আউট অফ কন্ট্রোল বেশিরভাগ সময় হয়ে যায়। So this is the concept of inflation, which is basically a general subject of macroeconomics. You need to understand this. You can go through NCERT, you can go through Ramesh Singh, and you try to understand. In case you do not understand, don't worry, you can raise questions, you can ask your doubts in my YouTube channel video. My channel's link is youtube.com/tintinsclasses. যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, আর যদি পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুডেড হতে চাও তাহলে ফেসবুকে মেসেঞ্জার অপশানে আমাকে মেসেজ পাঠাতে পারো। ইন দ্যাট কেস উই উইল কনসিডার। থ্যাংক ইউ সো মাচ।